হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আর আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডদের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার নাম তপন পাল। আমার বয়স 32। আমি পেশায় ভ্যান আলা। বাড়ি মালদায়। বছর খানেক আগে বাবা তাপপ্রবাহে মারা যান। উনিও ভ্যান চালাতেন। এই অঞ্চলে গরম এর দিনগুলিতে তাপমাত্রা 50 ডিগ্রির পার ছুঁয়ে যায়। তাই এই অঞ্চলে এই তাপপ্রবাহে প্রতি বছর বহু মানুষ মারা যান। যাই হোক, নিজের পরিচয়ে আসি। আজ থেকে বছর 8 আগে আমার বিয়ে হয়েছিল এক ফুটফুটে মেয়ের সাথে। তার তখন বয়স 18 আর আমার 24 বছর। ভালোভাবে সংসার করে আমাদের এক মেয়ে হয়। নাম দিয়েছিলাম ভালোবেসে অনিমা পাল। আমাদের পরিবার চিরদিনই খুব গরিব। তার উপর হঠাৎ বাবা মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব অনটন আরও বেশি করে নেমে আসে। যথারীতি সংসার আমার বউয়ের নানান ছাতি বিদ্ধ করা কথা আমায় শুনতে হতো। শেষমেশ এই কয়েকদিন আগে আমার বউ আমায় ছেড়ে আমাদের মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে যায়। আর বলে যায় বেঁচে থাকতে আমার মুখ দেখবে না। খুব কষ্ট যন্ত্রণায় জীবন অতিবাহিত হচ্ছে আমার মেয়েটাকে ছাড়া। এখন বাড়িতে বলতে আমরা দুই প্রাণী। আমার মা সুমিতা পাল, বয়স 57 বছর। আর আমি। সংসার বিচ্ছেদের পরে আমার মানসিক ভারসাম্য ক্রমাগত খারাপ হতে থাকে। সারাদিন গরম আবহাওয়াতে ইট ভাটায় ভ্যান চালিয়ে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে কম দামি চোলাই খাই। আমার মা আমার অবস্থার অবনতি দেখে আমার বউয়ের সাথে বহুবার বোঝাতে গেছিল সংসারে ফিরে আসার কথা। উপরন্তু তারা মাকে অপমান করে বারবার। ফলে বৃথা হয়ে বলা ছেড়ে দিয়েছে মা নিজেও। মা আমার অবস্থা দেখে শুধু কাঁদে আর কপাল চাপড়ে মরে। আমার মায়ের বয়স 57। আমার পরিবারে আমরা সবাই লম্বা। আমার উচ্চতা 6 ফুট। বাবাও ওরমই লম্বা ছিলেন। আমার মায়ের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। একজন মহিলা হিসেবে বেশ লম্বা। আমি শুধু লম্বা, গায়ে চর্বি নেই। উপরন্তু রোগা, কালো, লম্বা ও মাথার মাঝখানে এই বয়সেই চুলগুলো পড়ে গেছে। মা খুব স্নেহ করে আমায়, কম বেশ থেকেই কাজে কর্মের মধ্যে থেকে এসেছি। রোদ্দুরে পুড়ে কষ্ট করে রোজগারের টাকায় সংসার চলে আমাদের। তাও ভালো ছিলাম। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কষ্টই সহজ বলে মনে হতো। এখন আমার সাথে তাকে দেখা করতে দেওয়া হয় না। তাই সারাদিন কাজে কর্মের পর চোলাই খেয়ে আত্মভোলা হয়ে থাকি। কিন্তু আমার মা আমার কষ্টগুলো দেখতে পারে না। সারাদিন কাজ করি, স্নান খাওয়া করি না তেমন। কিছুদিনের মধ্যে আমার অবস্থা চোখে পড়ার মতো হয়ে গেল। গাল আর চোখ আরও ভেতরে ঢুকে গেল। রুগ্ন শরীর আরও জীর্ণকায় হয়ে দাঁড়ালো। গায়ে ও ঘা হয়ে গেল। এই অবস্থা আমার মা আর না দেখতে পেরে পাড়ার ডাক্তারকে ডেকে আমার চিকিৎসা করালো। ডাক্তার ভট্টাচার্য একটা মলম লিখে দিলেন। আর বললেন ওই মলম গরম করে পুড়িয়ে ঘাগুলোতে লাগাতে। আমি নিজে থেকে লাগাবো না কিছুই। আমার তো বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই। মা জানে সবই যে আমি এসব লাগাবো না। যা আছে থাকবে। মানসিক দিক দিয়ে আমি ভালো নেই। কিন্তু মায়ের মন সদাই সন্তানের ভালো চাইবে। তাই তখনকার মতো ডাক্তারকে বিদায় জানিয়ে আমার খাওয়ার ইচ্ছা না থাকলেও জোর করে 2 গাল ভাত খাইয়ে দিল। এর পরের ঘটনাটার জন্যে আমি প্রস্তুত ছিলাম না। মা বলল আমায় লুঙ্গি খুলতে। আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। বোঝার চেষ্টা করলাম কি বলছে মা। মা আবার নির্দেশ দিল লুঙ্গিটা খোল। আমি বললাম কেন? কি করবে? মা বলল শুনলি না, ডাক্তার বলে গেল ঘা এর জায়গাগুলো গরম বোরোলিন আর মলম লাগাতে হবে। আমি বললাম আমার ওসব লাগবে না। মা নিজের দিব্যি দিয়ে বলতে আমি লুঙ্গি খুলে বসলাম। মা তাকিয়েছিল আমার দিকে। যাই হোক, মা আস্তে আস্তে গায়ে এর যে অংশগুলোতে ঘা হয়েছে সেই ক্ষতস্থানগুলোতে মলম লাগিয়ে দিল প্রথমে। আমি শুয়ে শুয়ে চোখ বন্ধ করে অনুভব করলাম মায়ের হাতের স্পর্শে কি জাদু আছে যে আমার বউ কোনোদিনও এভাবে আমায় মালিশ করে দেয়নি।
মায়ের মালিশ এ মমতা আছে বুঝতে পারলাম। এত শান্তি আমি আগে কোনোদিনও পাইনি। মায়ের ঘোর ভাঙল রক্ত দেখে। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে আমার কান্নায় ভেঙে পড়ল মা। মা বলল, তোর কষ্ট হচ্ছে বলবি তো পাগল। আমি বললাম, মা খুব ভালো লাগছিল, আরেকটু করে দাও না। মা বলল, আমি বুঝি রে তোর কষ্ট। দাঁড়া, ডাক্তার বাবু যে জেলটা দিয়ে গেছে ওটা দিতে হবে। এবার মা ওই জেলটা হাতে নিয়ে আবার আমার কাটা ঘা বোলাতে লাগল। আক কি শান্তি! মা মালিশ করা থামালো না। তারপর সেদিন রাতে মা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। পরের দিন মা ঘুম থেকে আগেই উঠেছিল। আমি তখনও ঘুমাচ্ছি। ঘায়ের জায়গা ভয়ানক চুলকাচ্ছে। খুব ভালোবাসি মা আমি তোমায়। সারা জীবন কষ্ট করে মায়ের কাছে আরাম পাওয়া সমস্ত ক্ষত বিক্ষতের উপর ওষুধ কাজ করছে। এখন নিজেকে মানসিকভাবে সুস্থ লাগছে। বাঁচার ইচ্ছা জেগে তুলেছে আমার মনে। মাকে বললাম, তুমি না থাকলে আমার কি হতো মা? সত্যি ঈশ্বর সবার কাছে যেতে পারে না, তাই মায়ের রূপে দর্শন দেয়। জীবনের সমস্ত কষ্ট এক নিমেষে কেড়ে নিয়ে সন্তানকে সুখ দেয়, যেমন এখন আমার মা করছে। আমার বউ ছেড়ে চলে গেছে, মেয়েটাকে আর ভালোবাসতে পারবো না, কিন্তু মা আছে আমার কাছে যতদিন বেঁচে আছেন তিনি। সবই ঠিক আছে। শরীরের অন্যান্য জায়গার ঘাগুলো সেরে গেলেও নিচে হওয়া ঘাটা কিছুতেই সেরে উঠছে না। তাই মা শুধু জেলটা দিয়ে রাখে ক্ষত জায়গার উপর। ইতিমুহূর্তে ঘাতে চুলকানি বেড়েছে। মা আস্তে আস্তে নিজের নখ দিয়ে ঘায়ের চারিদিকে চুলকে দেয়, যার ফলে সাময়িক শান্তি পেলেও মায়ের হাতের মালিশ না পেলে ব্যথা করতে থাকে। ঘাতে হাত লেগে আরও অবস্থা খারাপের দিকে যাবে বলে মাও আর মালিশ করে দিতে পারে না। মা আর আমার জীবন এইভাবেই চলতে থাকে। আর আমার জীর্ণ শরীর কঙ্কালের মতো হয়ে যেতে শুরু করে। এত পরিমাণে কাজ করার পর শরীরে আর শেষ শক্তিটুকু অবশিষ্ট থাকে না। তাই নিয়ে রোজ ভ্যান চালিয়ে রোদ্দুর পুড়ে কাজ করে বাড়ি এসে মা যখন আমায় মলমের মাখানোর কাজ করে দেয়, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। ঢলে যায় গভীর নিদ্রায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।